আচ্ছা, আগের দিন আমরা স্টার্ট করেছিলাম ওই ফুল ওয়েভ রেকটিফায়ারের অপারেশন ইউজিং ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আগের দিন আমরা দেখেছিলাম, এবং তার আগে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং সেন্টার ট্যাপ ট্রান্সফরমার সেটাও আমরা দেখেছিলাম। আমি এই পিডিএফটা অলরেডি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো আমরা আগের দিন ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে নিয়েছিলাম ফুল ওয়েভ রেকটিফায়ারের ইউজিং সেন্টার ট্যাপ ট্রান্সফরমার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, দুটোই আমরা দেখে নিয়েছিলাম। কিন্তু আমার হ্যাঁ বলছি স্যার বেসিক ইলেকট্রনিক্স ইউনিট 2 তে আপলোড করেছিলেন স্যার? হ্যাঁ, ইউনিট টু এর মধ্যে এটা আপলোড হয়েছে। ওকে ওকে। আচ্ছা, তো আমি আগের দিন এই পর্যন্ত বলেছিলাম যে পিক ইনভার্স ভোল্টেজ এর মান কত হচ্ছে। পিক ইনভার্স ভোল্টেজের মান একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজের মান কত হয়, এটা আমি আগের দিন লাস্ট পর্যন্ত বলেছিলাম। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে পিক ইনভার্স ভোল্টেজ মানে হচ্ছে এখানে যে ডায়োডগুলি আছে সেই ডায়োডগুলির অ্যাক্রসে ম্যাক্সিমাম যে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে সেটাকেই আমরা বলবো এই ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ। তো দেখো, আগের দিন আমরা এখানে দেখেছিলাম এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, যখন আমার উপরের দিকে ট্রান্সফরমারের আপার সাইডটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অ্যান্ড লোয়ার টার্মিনাল যেটা কিউ লেখা আছে ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো এই পরিস্থিতিতে আমার এই যে ব্রিজ রেকটিফায়ার তার যে ডায়োডের ব্রিজ তৈরি হয়েছে, এখানে এই যে এ এই জায়গাটা কি টার্মিনাল আছে, এ তে আমার আছে হচ্ছে পজিটিভ, এর এখানটায় আমার আছে সরি এর ওখানে আছে নেগেটিভ, আর বি এর টার্মিনাল যেটা আছে বি টার্মিনাল এখানটায় আছে আমার পজিটিভ। তো দেখো এই সময়ে তখন আমরা যদি একটা ডায়োড D1 আর D3 এই দুটো ডায়োডের কথা ভাবি, এই দুটো ডায়োড কি পরিস্থিতিতে আছে, এরা রিভার্স বায়াস কন্ডিশনে আছে। রিভার্স বায়াস কেন আছে, কারণ দেখো এই যে ডায়োড D1 তার যে পি সাইড বা যেটা হচ্ছে আমাদের অ্যানোড টার্মিনাল সেটা হচ্ছে কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, মানে ডায়োড D1টা হচ্ছে রিভার্স বায়াস আছে। অন্যদিকে ডায়োড D3, এই ডায়োড D3 দেখো এই যে এন সাইড অর্থাৎ যেটাকে আমরা ক্যাথোড টার্মিনাল বলি সেটা হচ্ছে পজিটিভের সঙ্গে যুক্ত আছে, মানে হচ্ছে ডায়োড D3টাও রিভার্স বায়াসে আছে। তো আমরা যদি এক এক করে এই ডায়োড D1 আর D3 কে দেখি তাহলে দেখতে পাবো এই যে ডায়োড D1 তার হচ্ছে পি সাইড মানে এই দিকটাতে কত কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভের সঙ্গে, আর যে এন সাইড সেটা কার সঙ্গে যুক্ত আছে, এই ডি এর সঙ্গে। এবার এই যে ডি টার্মিনাল এটা কার সঙ্গে যুক্ত আছে, বি এর সঙ্গে। ডি এবং বি এরা আমরা ধরে নিতে পারি এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করছে, কারণ যখন ডায়োড এই পরিস্থিতিতে আছে ডায়োডগুলো, তখন ডায়োড D4 যেটা সেটা তো অন আছে। ডায়োড যদি অন থাকে মানে আমরা এই ডায়োডটাকে একটা শর্ট সার্কিট ধরে নিতে পারি আইডিয়াল কন্ডিশনে, মানে এইটুকুর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই এই ডায়োডের মধ্যে, মানে ডি তে যা ভোল্টেজ বি তেও তাই ভোল্টেজ। তার মানে এই বি তে ভোল্টেজ কত, বি তে হচ্ছে আবার পজিটিভ ভোল্টেজ, মানে কিউ টার্মিনালে যা ভোল্টেজ বি তেও তাই ভোল্টেজ। এবং আমরা এই সময় এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি কত, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ। যদি হয় ম্যাক্সিমাম ভোল্টেজ হলো ভিএম, ম্যাক্সিমাম ভোল্টেজ হলো ভিএম, এটা সাইনোসয়েডালি ভ্যারি করবে। ম্যাক্সিমাম যদি ভিএম হয় তাহলে এখানে হচ্ছে জিরো থাকবে আর এখানে ভিএম থাকবে, মানে হচ্ছে এই ডায়োড D1 যেটা আছে তার ডি টার্মিনাল যেটা ডি এর সঙ্গে যেটা যুক্ত আছে অর্থাৎ যে এন সাইডের ভোল্টেজ হলো কত, ভিএম, আর পি সাইডের ভোল্টেজ হলো জিরো। তার মানে সেই পরিস্থিতিতে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, এই ভিএম যেটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আছে ম্যাক্সিমাম ভোল্টেজ, সেটাই হচ্ছে আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আন্ডার পিক কন্ডিশন। তো এইভাবে আমরা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজের মান আগের দিনই নির্ণয় করেছিলাম এবং এর মান কত হয়েছিল, ভিএম। এটা এই পর্যন্ত হয়েছিল। তো এই যে ফুল ওয়েভ ব্রিজ টাইপ রেকটিফায়ার এর অ্যাডভান্টেজ কি কি আছে, এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে নিড ফর সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইজ এলিমিনেটেড, এখানে আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের দরকার হচ্ছে না। দ্য আউটপুট ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সেন্টার ট্যাপ rectifier circuit for the same secondary voltage, and peak inverse voltage is half than center tap circuit for the same output voltage. আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি ছিল, এখানে চারটে ডায়োড দরকার হচ্ছিল, 4 diodes are required। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, ডিউরিং ইচ হাফ সাইকেল অফ এসি ইনপুট 2 conducting diodes are in series,
মানে যখন আমরা প্রত্যেকটা হাফ সাইকেলের কথা বলি তখন কি হচ্ছে, দুটো করে ডায়োড কন্ডাকশন প্রসেসে আছে, হুইচ কজেস ইন্টারনাল ভোল্টেজ ড্রপ ডিউ টু ডায়োডস ফরওয়ার্ড রেজিস্ট্যান্স টু বি twice as that of center tap full wave circuit. The voltage drop can be objectionable when secondary voltage is significantly small. এই পয়েন্টটা দেখো, এখানে আমাদের যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আমরা যদি এক একটা হাফ সাইকেলের কথা ভাবি, যখন পজিটিভ হাফ সাইকেল তখন কটা ডায়োড কন্ডাক্ট করছে, ডায়োড D1 কন্ডাক্ট করছে আর ডায়োড D3 কন্ডাক্ট করছে, মানে কারেন্টের যে পাথ, সেই কারেন্টের পাথটা এই ডায়োড D1, তারপরে রেজিস্টার RL, তারপরে ডায়োড D3 হয়ে তারপরে আবার সাপ্লাই ব্যাক করে যাচ্ছে। মানে দুটো করে ডায়োড প্রত্যেকটা হাফ সাইকেলে কারেন্ট ক্যারি করছে। এবার ডায়োডের যে ইন্টারনাল একটা ভোল্টেজ ড্রপ হয়, আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা শর্ট সার্কিট, কিন্তু আইডিয়াল তো ডায়োড হবে না। তার মানে কি, ডায়োড একটা ভোল্টেজ ড্রপ থাকবে। ভোল্টেজ ড্রপটা কত, ডায়োডের যে রিয়ার পোটেনশিয়াল যেটা হয় সেই অনুযায়ী একটা ভোল্টেজ ড্রপ ডায়োডের অ্যাক্রসে হবে। কিন্তু এটা হচ্ছে সাপোজ 0.7 ভোল্ট হবে যদি এটা সিলিকন ডায়োড হয়, তাহলে এখানে 0.7 ভোল্ট ড্রপ হলো, আবার এখানেও 0.7 ভোল্ট ড্রপ হবে। এবার এই ভোল্টেজটা যেটা আমরা এখানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাচ্ছি, এই ভোল্টেজটা যদি নিজেই খুব ছোট হয়, তারপরেও যদি আবার এই দুটো ভোল্টেজ ড্রপ ধরতে হয় আমাকে ডায়োডের মধ্যে, তখন কি হবে, আউটপুট যে ভোল্টেজ যেটা আমরা এই RL এর অ্যাক্রসে পেতে চাইছি, লোডের অ্যাক্রসে যে আউটপুট ভোল্টেজটা পেতে চাইছি, তার মানটা কমে যাবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এখানে প্রত্যেকটা হাফ সাইকেলে দুটো করে ডায়োড কারেন্ট কন্ডাকশন করছে। কিন্তু যখন আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করে ফুল ওয়েভ রেকটিফিকেশন দেখেছি, তখন কি হচ্ছিল, তখন দেখো, যখন আমরা পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলই যে কোনোটাই ধরি, নেগেটিভ হাফ সাইকেলই দেখো, তখন কারেন্ট কে ক্যারি করছিল, এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থেকে এই ডায়োড D2 হয়ে লোডের মধ্যে চলে যাচ্ছিল। মানে প্রত্যেকটা হাফ সাইকেলে একটা করে ডায়োডই কারেন্ট ক্যারি করছিল। মানে একটা ডায়োডের মধ্যে কারেন্ট ক্যারি হলে এর মধ্যে যতটা ভোল্টেজ ড্রপ হওয়ার ততটাই হবে। কিন্তু ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে দুটো করে ডায়োড প্রত্যেকটা হাফ সাইকেলে কারেন্ট ক্যারি করছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যখন ভোল্টেজের পরিমাণটা খুব স্মল হবে তখন এই ভোল্টেজ ড্রপটা ম্যাটার করে। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, সেটা সেন্টার ট্যাপটি হোক আর ব্রিজ রেকটিফায়ারই হোক, তার ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এটা কিরকম হবে। তো আমরা প্রথমের ওয়েভ ফর্মটা একবার দেখে নেব। যখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করছি, সেটা ব্রিজ রেকটিফায়ার হতে পারে অথবা সেটা সেন্টার ট্যাপ টাইপ রেকটিফায়ারও হতে পারে। তার ক্ষেত্রে আউটপুট ওয়েভ ফর্মটা কিরকম দেখতে হয়, এটা হলো আমাদের ইনপুট ওয়েভ ফর্ম, যেটা আমি প্রথমে ড্র করলাম। এটা হলো আমাদের ইনপুট ওয়েভ ফর্ম, এটা আমরা এসি সাপ্লাই যেটা দিচ্ছি, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতেও আমরা এই সিমিলার ওয়েভ ফর্মটাই পাবো। এটা আমাদের ইনপুট। আর আউটপুটটা কেমন হবে, আউটপুটটা হবে আউটপুটটা এইরকম দেখতে হবে। এটা হলো আমাদের VI, এটা I স্ট্যান্ডস ফর ইনপুট, আর VO, O স্ট্যান্ডস ফর আউটপুট। তাহলে দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হলো পাই, এটা হলো 2 পাই, এরকম ভাবে প্রসেসটা চলতে থাকবে। 2 পাই, এটা 3 পাই হবে, এটা 4 পাই হবে। তো এরকম চলবে, আমরা খালি 0 থেকে 2 পাই পর্যন্তই নিয়ে ভাবছি। তাহলে দেখো, যদি আমরা দেখি যে ভোল্টেজ যেটা সেকেন্ডারি টার্মিনালে আছে সেটার পরিমাণ কত, সেটা তো একটা অল্টারনেটিং ভোল্টেজ, তার মান হলো V ইজ ইকুয়াল টু VM সাইন ওমেগা টি। এই ভোল্টেজটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আছে, মানে এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ভিএম, মানে এটা ভিএমটা তো সর্বোচ্চ ভোল্টেজ, এটা তো অল্টারনেটিং একটা ভোল্টেজ থাকবে, এবং সেই অল্টারনেটিং ভোল্টেজটাকে আমরা ভি দিয়ে লিখছি। ভি ইজিক্যাল টু হচ্ছে কত, ভি ইজিক্যাল টু হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। ভি ইজিক্যাল টু ভিএম সাইন ওমেগা টি। এই যে সাইন ওয়েভ দিয়ে আমরা দেখিয়েছি, এটাকে আমরা এরকম বলতে পারি, এই ম্যাক্সিমাম ভ্যালুটা হলো ভিএম, এই ভ্যালুটা হলো ভিএম, এবং ওভারঅল যদি আমরা সিগন্যালটাকে বোঝাতে চাই তাহলে ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। এটা হলো ইনপুট ওয়েভ ফর্ম। এবার হচ্ছে কি, এবার দেখো যে
RL ইজ দ্য লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্টার যেটা কানেক্ট হয়ে আছে সেটার মান হচ্ছে RL। এটা তো দেখা গেছে এই RL যেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মানটা। আর কি বলা হয়েছে এখানে, আর হচ্ছে যে ইন্টার্ন অ্যান্ড দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড ইজ RF, মানে ডায়োড যখন কারেন্ট ক্যারি করছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে তখন তো কারেন্ট ও খুব সহজেই ক্যারি করতে পারবে, কিন্তু সেই পরিস্থিতিতেও একটা রেজিস্ট্যান্সের মান এখানে ধরা হয়েছে। আইডিয়াল ডায়োড হলে রেজিস্ট্যান্সটাকে আমরা 0 বলতে পারি, কিন্তু এখানে আমরা আইডিয়াল ডায়োড যদি না ধরি তাহলে একটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স সামান্য হলেও থাকবে, সেটাকে এখানে বলা হচ্ছে RF। ঠিক আছে, অ্যাকর্ডিংলি এ কারেন্ট I is equal to Im sin omega t will flow through the load resistor RL, মানে লোড রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, যদি ভোল্টেজ যদি Vm sin omega t হয়, কারেন্ট কত হবে Im sin omega t। এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। তো দেখো, the two diodes D1 and D3 they conduct current only during positive half cycle of the AC waveform, and the diodes D2 and D4 conducts current only during the negative half cycle। মানে এখানে দেখো ডায়োড, চারটে ডায়োড আছে, তার মধ্যে D1 and D3 এই যে দুটো ডায়োড, এই দুটো ডায়োড কখন কারেন্ট ক্যারি করছে পজিটিভ হাফ সাইকেলের সময়। আর ডায়োড D2 and D4 মানে এই যে ডায়োড D2 আর এই ডায়োড D4 এরা কারেন্ট ক্যারি করছে কখন, ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল। এবার সো উইদিন দ্য টোটাল টাইম পিরিয়ড অফ 2 পাই, একটা টাইম পিরিয়ডকে আমরা কত বলি 2 পাই, 2 পাই হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। এইখান থেকে এটা হচ্ছে 0 আর এখানে হচ্ছে 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই এই যে সময়, এই সময়টাকে আমরা বলবো টোটাল টাইম পিরিয়ড। এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে কি হচ্ছে, the current flows in both half cycles of AC signal through the load resistor RL, মানে দুটো হাফ সাইকেল এর মধ্যে থাকছে, এটা একটা ফুল সাইকেল 0 থেকে 2 পাই, মানে এখান থেকে এই টোটালটা এটা হচ্ছে একটা ফুল সাইকেল, তার মধ্যে 0 থেকে পাই এটা হচ্ছে একটা হাফ সাইকেল, আর এই পাই থেকে 2 পাই এটা হচ্ছে আর একটা হাফ সাইকেল। কিন্তু এই দুটো হাফ সাইকেলেই কিন্তু কারেন্টটা কোথায় ফ্লো করছে, কারেন্ট ফ্লোস থ্রু দ্য লোড রেজিস্টার RL। লোড রেজিস্টার যেটা RL আছে তার মধ্যে কিন্তু দুটো হাফ সাইকেলেই কারেন্ট ফ্লো করছে, এবং কারেন্ট কোন দিকে ফ্লো করছে, কারেন্ট ফ্লো ইন দ্য সেম ডাইরেকশন, একই দিকে কারেন্টটা ফ্লো করছে। এবার আমরা কি বার করতে চলেছি, আমরা বার করতে চলেছি অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্টার RL। এই লোড রেজিস্টার যে RL আছে তার মধ্যে দিয়ে অ্যাভারেজ কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা আমরা বার করব। তো সেটাকে নাম দেওয়া হচ্ছে IDC, এবং এটাকে আমরা IO অ্যাভারেজও বলতে পারি, দুটো নামেই একে ডাকা যেতে পারে। তো সেইটার ভ্যালু ক্যালকুলেশনটা কিভাবে হবে দেখো, এটার ভ্যালু ক্যালকুলেশন হবে ইন্টিগ্রেশন IDT, এবং ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 টু পাই, 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেশনটা করা হবে। এই যে 0 থেকে পাই এইটুকু সময়ের মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব কারেন্টকে, এবং তাকে আমরা কোন সময় দিয়ে ভাগ করব, আমরা ওটাকে পাই দিয়েই ভাগ করব, কারণ পাইটা এখানে আমরা হাফ একটা টাইম পিরিয়ড বলতে পারি। এই পাই সময় পরপরই তো এই সাইকেলগুলো রিপিট হচ্ছে, এখান থেকে পাই একটা রিপিট, আবার পাই থেকে 2 পাই আবার রিপিট, পাই থেকে 3 পাই আবার রিপিট, মানে টাইম পিরিয়ডটা এখানে আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে, 0 থেকে পাই হয়ে যাচ্ছে। এবং আমরা এই ইন্টিগ্রেশনটা করলে রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে কত 2Im বাই পাই। তাহলে এইখানে আমাদের যে অ্যাভারেজ কারেন্ট পাওয়া গেল সেই অ্যাভারেজ কারেন্টের মান হচ্ছে 2Im বাই পাই। তাহলে যদি অ্যাভারেজ কারেন্ট এটা হয় তাহলে অ্যাভারেজ ভোল্টেজ কত হবে, ভোল্টেজ সঙ্গে কারেন্টের রিলেশন কি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে এই যে অ্যাভারেজ কারেন্ট IDC আমরা পেয়ে গেলাম, সেটাকে যদি আমরা RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব VDC। VDCটাকে আমরা বলছি কি, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। তাহলে অ্যাভারেজ আউটপুট কারেন্টের মান হলো 2Im বাই পাই, আর অ্যাভারেজ আউটপুট ভোল্টেজের মান হলো 2Im বাই পাই ইন্টু RL। এবার এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা দুটো ফর্মুলাই কিন্তু আমার ফুল ওয়েভ সেন্টার ট্যাপ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, দুটোর ক্ষেত্রেই এটা সেম। তার জন্য আমরা আলাদা আলাদা ভাবে ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আলাদা আলাদা ভাবে করিনি, দুটোর জন্য কমনলি এটা করেছি। অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ডিসি কারেন্ট ইন কেস অফ সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড
ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার ইকুয়াল টু 2Im বাই পাই, যেটা হাফ ওয়েভের ক্ষেত্রে কত ছিল, Im বাই পাই ছিল, মানে অর্ধেক ছিল। হাফ ওয়েভের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট এবং অ্যাভারেজ ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ দুটোই অর্ধেক ছিল। তাহলে এবার আমরা বার করতে চাইছি আউটপুট পাওয়ার ফ্রম দ্য রেকটিফায়ার। এই রেকটিফায়ার থেকে আউটপুট পাওয়ার কত পাওয়া যাচ্ছে। পাওয়ারের ফর্মুলা সেটাকে আমরা বলছি পিডিসি। পিডিসি হচ্ছে আউটপুট পাওয়ার। এটা আমরা কি করে পাবো, এটা হচ্ছে ভোল্টেজের সঙ্গে কারেন্ট গুণ করে দেবো, ভিডিসি ইন্টু আইডিসি গুণ করে দিয়ে কি পাবো, 2Im বাই পাই, এটা হলো আমার V2Im বাই পাই ইন্টু RL, এইটুকুটা হয়ে গেল আমার ভিডিসি, এটা আমি আগেই ক্যালকুলেট করেছি। আর তার সঙ্গে আইডিসি কে গুণ করছি, আইডিসি মানে কত, Im 2Im বাই পাই, গুণ করে রেজাল্ট কত পেলাম, 4Im স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু RL। এটা হলো আমার আউটপুট পাওয়ার অবটেন্ড ফ্রম দ্য রেকটিফায়ার। মানে রেকটিফায়ার থেকে আমরা এতটা পরিমাণ আউটপুট পাওয়ার পেলাম। এবার আমরা বার করতে চাই কি, রেকটিফায়ারের এফিসিয়েন্সিটা আমরা বার করতে চাই। তো এফিসিয়েন্সি বার করতে গেলে আমরা আউটপুট তো পেয়ে গেলাম, আমাদেরকে ইনপুটটা বার করতে হবে। এইখানে আমরা কত ইনপুট পাওয়ার দিয়েছি রেকটিফায়ারের মধ্যে সেইটাকে আমাকে বার করতে হবে। তো ইনপুটটা আমরা কি হিসাবে দিয়েছি, এসি পাওয়ার হিসাবে ইনপুটটা দিয়েছি, মানে এসি ভোল্টেজ আছে এবং এসি কারেন্ট আছে। ইনপুটটা কোথায় দিয়েছি, এই যে আমার পিকচার, এখানে আমরা এই যে এসি সিগন্যালটা এখানে অ্যাপ্লাই করেছি, এটাই হচ্ছে আমার ইনপুট। আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে ইনপুট দিয়েছি, সেকেন্ডারিতে আমরা সেম পাওয়ারই পাবো যদি ট্রান্সফরমারের লসটাকে আমরা জিরো ধরে নিই আইডিয়ালি। তাহলে এখানে আমরা যত ইনপুট দেবো এখানে তত আউটপুট পাওয়ারই পাবো। এটা হলো আমার এসি পাওয়ার। কিন্তু এসি পাওয়ার দিয়ে আমরা ডাইরেক্ট করতে পারবো না। এসি পাওয়ারের ক্ষেত্রে আমাকে এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে যদি আমরা আইএস নাম দিই, সেকেন্ডারি কারেন্টকে যদি আমরা আইএস নাম দিই, সেই আইএস মানে হচ্ছে কি, এটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দ্য সেকেন্ডারি কারেন্ট। আর এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজেরও আমাকে আরএমএস ভ্যালুটা জানতে হবে। ভিএস এবং আইএস, এই আরএমএস ভ্যালুগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এবার আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, আইআরএমএস, এটা প্রথমে ক্যালকুলেট করতে হবে। মানে ওই ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সেখানে আমরা আরএমএস কারেন্ট কত পাচ্ছি। তো আরএমএস কারেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা কি আছে, স্যার আগের জিনিসটা আরেকবার বলুন তো, বুঝতে পারলাম না। কোন জিনিসটা বলো, ওইটা হচ্ছে আরএমএস ভ্যালু, এফিসিয়েন্সিটা। এফিসিয়েন্সিটা মানেটা কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে যেরকম হাফ ওয়েভের ক্ষেত্রে দেখেছিলে, এফিসিয়েন্সি মানে হচ্ছে ডিসি পাওয়ার কতটা আউটপুট হিসাবে আমরা পাচ্ছি, ঠিক আছে, সেইটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, আমি এখানে যে ডায়াগ্রামটা আছে, এই যে আমার ফুল ওয়েভ রেকটিফায়ারই ধরো, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এসি পাওয়ারটা ইনপুট হিসাবে কোথায় দিচ্ছি, এখানে ইনপুট হিসাবে দিচ্ছি। তো এখানে আমরা এসি পাওয়ার ট্রান্সফরমারের, এটা কি সাইড, এটা হলো ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, এখানে আমরা এসি পাওয়ার ভোল্টেজটাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে এই পাওয়ারটাই সেকেন্ডারিতে ট্রান্সফার হবে, খালি ভোল্টেজের মানটা কমে যাবে কিন্তু পাওয়ার সেম থাকবে। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে একটা পাওয়ার আসবে, সেটা কি পাওয়ার, সেটা হচ্ছে এসি পাওয়ার, অল্টারনেটিং, ভোল্টেজও অল্টারনেটিং, কারেন্টও অল্টারনেটিং। সেইটা আবার এই রেকটিফায়ারের মধ্যে এসে সেটা ডিসিতে কনভার্ট হবে। ঠিক আছে, তো আউটপুটটা আমরা কোথায় পাচ্ছি, আউটপুটটা আমরা পাচ্ছি হচ্ছে এই লোড রেজিস্টার যেটা আরএল আছে, এইখানে আমরা একটা ভিডিসি পাচ্ছি, এটাকে আমরা বলছি কত, ভিডিসি, লোডের অ্যাক্রসে ভিডিসি, এবং এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে ডিসি কারেন্ট, সেটাকে আমরা নাম দিচ্ছি কত, আইডিসি, এটাকে আমরা নাম দিচ্ছি আইডিসি। এটাকে আমরা নাম দিচ্ছি, এই কারেন্টটাকে আই ডিসি নাম দিচ্ছি। ঠিক আছে, তো এই কারেন্টটা আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, এই ডিসি কারেন্ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি, ডিসি ভোল্টেজও ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে পাওয়ার সমান কত, ডিসি পাওয়ার কতটা পাচ্ছি, ভিডিসির সঙ্গে আইডিসি গুণ করে দিলেই পাওয়ারটা পেয়ে গেলাম। এটা হয়ে গেল কি, এটা হলো আমার রেকটিফায়ার থেকে আমরা কতটা আউটপুট পেলাম। এবার এফিসিয়েন্সি যখন বার করবে তাহলে কি করতে হয়, এফিসিয়েন্সি বার করতে গেলে, কোনো জিনিসেরই এফিসিয়েন্সি বার করতে গেলে আউটপুট বাই ইনপুট করতে হয়। তাহলে আউটপুটটা তো পেয়ে গেলে, ভিডিসি ইন্টু আইডিসি করে আউটপুটটা পেয়ে গেলে ইনপুটটা পাবে কোথা থেকে, ইনপুটটা তো দিচ্ছ কোথায়, ইনপুটটা দিচ্ছ এইখানে, এইখানে ইনপুট দিচ্ছ, সেই ইনপুটটাই আমার এখানে চলে আসছে। মানে আমরা বলতে পারি যে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে পাওয়ারটা আছে সেটাই হলো আমার অ্যাকচুয়ালি এই রেকটিফায়ারের জন্য সেটাই ইনপুট। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে পাওয়ারটা আছে সেই ইনপুট পাওয়ারটাকে হিসাব করব কি করে, সেটা তো এসি পাওয়ার। তাহলে এইখানে আমাদেরকে বার করতে হবে এই যে এসি যে কারেন্টটা যাচ্ছে
এই এসি কারেন্টের আমাকে আরএমএস ভ্যালু, এই কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে সাপোজ আই আরএমএস আমরা নাম দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা যে কারেন্টটা পাচ্ছি এই কারেন্টটাকে নাম দেওয়া হচ্ছে আই আরএমএস। এটা হলো আমাদের এসি কতটা কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে পাওয়া যাচ্ছে। এবং এই দুটো টার্মিনাল মানে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি যে দুটো টার্মিনাল, সেই টার্মিনালের মধ্যে কতটা ভোল্টেজ আমরা পাচ্ছি অল্টারনেটিং ভোল্টেজ, সেটাকে হিসাব করার ফর্মুলা হচ্ছে ভিআরএমএস মানে ভোল্টেজ আরএমএস, ঠিক আছে। তাহলে এই যে ভোল্টেজের আরএমএস ভ্যালু আর এই যে কারেন্টের আরএমএস ভ্যালু, এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব কি, তাহলেই আমরা পেয়ে যাব যে অল্টারনেটিং পাওয়ার যেটা আমরা ইনপুট হিসাবে রেকটিফায়ারের মধ্যে দিচ্ছি তার মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে দেখো আমাদেরকে আরএমএস ভ্যালুগুলো এবার ক্যালকুলেট করতে হবে। আরএমএস ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, আগে যখন হাফ ওয়েভ পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, তো আরএমএস ভ্যালু এই যে অল্টারনেটিং কারেন্ট তার আরএমএস ভ্যালুর মান কত হয় দেখো, ফর সেন্টার ট্যাপ যদি হয় অথবা যদি আমার ফুল ওয়েভ হয়, যে কোনো ধরনের ক্ষেত্রেই আমরা বলতে পারি যে আরএমএস ভ্যালু যেটা পাওয়া যাবে তার মান হচ্ছে, এই পদ্ধতিতে আমরা ক্যালকুলেট করতে পারি ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডি ওমেগা টি, লিমিট অফ ইন্টিগ্রেশন কত 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব এবং টাইম পিরিয়ড এখানে আমরা ধরে নেবো কত পাই, ঠিক আছে। আরএমএস যেটা আমরা কারেন্টটা পাবো তার ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, তো আরএমএস ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এই ভ্যালুটা পাবো আইএম বাই √2, ঠিক আছে। আগেরটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত আইএম বাই 2 পেয়েছিলাম, এখানে হচ্ছে আইএম বাই √2 এলো। এটা স্যার পেজ একটু উপর দিকে ওঠান না। হ্যাঁ বলো। পেজটা ওই আরএমএস ভ্যালুর কাছে একবার তার কারণ আমি একটু হালকা করে লিখে নিচ্ছি ওই ভ্যালুটা কিভাবে আসছে আর কি, ক্যালকুলেশনটা আমি করে নেবো। আচ্ছা ঠিক আছে, এই পিডিএফটা অলরেডি দেওয়া আছে, হ্যাঁ পিডিএফটা তো দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এবার হচ্ছে এটা হয়ে গেল আরএমএস, যে আমাদের কারেন্ট যেটা পাওয়া গেল সেই আরএমএস কারেন্টের মান হয়ে গেল আইএম বাই √2, ঠিক আছে। এবার যদি আমার এটা সেন্টার ট্যাপ টাইপ রেকটিফায়ার হয়, সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হচ্ছিল, আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যাট ইচ হাফ অফ দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি। যদি আমার এটা সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার হয় তখন ভোল্টেজের মানটা কত ইচ হাফ অফ দ্য ট্রান্সফরমার সেকেন্ডারিতে ভোল্টেজের মান, সেটাকে আমরা ভিআরএমএস বলছি। ভিআরএমএস মানে হচ্ছে আইআরএমএস, তার সঙ্গে গুণ হবে কে আরএল প্লাস আরএফ, ঠিক আছে। এই জিনিসটা গুণ হবে, আরএল প্লাস আরএফ কেন গুণ হলো, কারণ হচ্ছে দেখো যখন আমরা সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমারের কথা ভাববো, যেমন এই ছবিতে এই যে সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার, এখানে আমরা বার করতে চাইছি কি এইটুকুর মধ্যে কতটা আরএমএস ভোল্টেজ, এই যে হলুদ রং দিয়ে আমি দেখালাম এইটুকু ওয়াইন্ডিং এর মধ্যে মানে হাফ অফ দ্য ওয়াইন্ডিং এর মধ্যে কতটা আরএমএস ভোল্টেজ তৈরি হয়েছে, সেটা গুণ বার করতে গেলে কি করতে হবে, এখান দিয়ে আমার কারেন্ট যাচ্ছে কত আইআরএমএস, এটা আমার আইআরএমএস যাচ্ছে, হ্যাঁ লিখতে পারা যাচ্ছে না এখানে, আইআরএমএস হচ্ছে এটা এই কারেন্টটা, হ্যাঁ এই কারেন্টটা হচ্ছে আইআরএমএস। এবার এই আইআরএমএসটাকে আমরা কার সঙ্গে গুণ করব, রেজিস্ট্যান্সের সঙ্গে গুণ করব। কোন রেজিস্ট্যান্সের সঙ্গে গুণ করব, যে পথে কারেন্টটা ফ্লো করছে, কোন পথে ফ্লো করছে, এই ডায়োড D1 এর মধ্যে ফ্লো করছে আর এই রেজিস্টার RL এর মধ্যে ফ্লো করছে। তাহলে এই যে দুটো রেজিস্ট্যান্স, ডায়োডের রেজিস্ট্যান্স আর RL এর রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সকে যোগ করলে কত হবে, এর রেজিস্ট্যান্স হলো RF আর এর রেজিস্ট্যান্স কত RL, তাহলে RF প্লাস RL মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, তার সঙ্গে যদি এই টোটাল কারেন্ট IRMS কে গুণ করে দিই তাহলেই আমার VRMS এর মানটা পেয়ে যাব। তাহলে VRMS সমান কত হলো IRMS মাল্টিপ্লাইড বাই এর রেজিস্ট্যান্স কত, ডায়োডের রেজিস্ট্যান্স হলো RF আর এর রেজিস্ট্যান্স কত RL, মানে IRMS ইনটু RF প্লাস RL। এটা হয়ে গেল আমার সেন্টার ট্যাপ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কতটা আমরা আউটপুট ভোল্টেজ কতটা আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি বা ভিআরএমএস আমরা কতটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো ভিআরএমএস কে আমরা এভাবে পেয়ে গেলাম আইএম বাই √2 ইনটু আরএফ প্লাস আরএল, ঠিক আছে। তো একইভাবে যদি আমরা এসি পাওয়ার কতটা আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ইনপুট হিসাবে দিচ্ছি সেটা যদি বার করতে চাই, পাওয়ার মানেটা কি বলতে কি রেকটিফায়ার নাকি না, আরএফ মানে হচ্ছে ডায়োডের রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স আর এফ স্ট্যান্ডস ফর ফরওয়ার্ড, ঠিক আছে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। ডায়োডের যেটা আছে সেটা তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, তাই ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্সকে আমরা আরএফ দিয়ে ডিনোট করেছি। তো এখানে দেখো এই যে ভিআরএমএস এর মান যেটা পেয়েছি আইএম বাই √2 মাল্টিপ্লাইড বাই আরএফ প্লাস আরএল, সেইটার সঙ্গে আমরা কাকে গুণ করে দিচ্ছি আইআরএমএস কে গুণ করে দিচ্ছি।
IRMS মানে কত, Im/√2, তাহলে Im/√2 Im/√2 গুণ করলে Im²/2 হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাইড বাই RF প্লাস RL হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এখানে আমরা ডিসি পাওয়ার আউটপুট কত পেয়েছিলাম, এর আগে ক্যালকুলেট করেছি 4Im² ইন্টু RL, এটা আমরা পেয়েছিলাম ডিসি পাওয়ার আউটপুট। আর এসি পাওয়ার ইনপুট কত দিলাম, এইটা Im²/2 মাল্টিপ্লাইড বাই RF প্লাস RL, এটাকে বসিয়ে দিলাম, সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে পেলাম 8/π² মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস RF/RL, এটা আমরা এক্সপ্রেশনটা পেলাম। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে এরকম লেখা যায়। তো এবার দেখো এই যে RF টার্মটা আছে না, RF মানেটা কি, RF মানে হচ্ছে ডায়োড যেটা আছে তার ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এবার যদি এটা আইডিয়াল ডায়োড হতো, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মান হলো 0, কারণ আইডিয়াল ডায়োড কারেন্ট যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে কারেন্টকে ফ্লো হতে কোনো রকম বাধা দেয় না, তাই RF এর ভ্যালু আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে 0 ধরে নিতে পারি। এটাকে ধরি যদি, তাহলে আমরা এর এফিসিয়েন্সি কত পাবো, 8/π² ইন্টু 1/1, এটা তো 0 হয়ে গেল, এই টার্মটা তো 0 হয়ে গেল, তাহলে এই টার্মটা যদি 0 হয়ে যায়, এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে 8/π² শুধু থাকবে, এবং তার ভ্যালু কত হবে, 0.8106, 0.8106 হচ্ছে আমার ভ্যালুটা আসবে। এটা কার ভ্যালু এলো, 0.8106, এটা হলো আমার এফিসিয়েন্সির ভ্যালু এলো। এবার যদি আমরা একে পার্সেন্টেজের হিসাবে লিখি তাহলে 81.06%, এটা হলো আমাদের রেকটিফিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে পেলাম, এটা পেলাম আমরা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ টাইপ রেকটিফায়ার। আর যদি এটা সেন্টার ট্যাপ টাইপ না হয়ে এটা যদি আমার ব্রিজ রেকটিফায়ার হতো, তখন কি হতো, তখন আমাদেরকে IRMS পর্যন্ত সেম থাকতো, IRMS পর্যন্ত এটাও Im/√2 থাকতো, এটা আমার কোনো ডাউট নেই, এটা সেন্টার ট্যাপই হোক আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারই হোক, IRMS এর ভ্যালু তো সেম থাকতো, কিন্তু VRMS এর ভ্যালুটা আলাদা হতো। VRMS এর ভ্যালুটা আলাদা কেন হতো, দেখো এখানে যে আমার ডায়োডের ছবিগুলো আছে, VRMS যখন আমরা ক্যালকুলেট করব তখন কি হচ্ছে, এই এই ট্রান্সফরমার সেকেন্ডারিতে কতটা ভোল্টেজ আছে সেটাকে আমরা RMS ভোল্টেজটাকে VRMS বলবো। তো তো তখন আমার এই যে কারেন্টের ফ্লোটা, এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কোন কোন ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, ডায়োড D1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, প্লাস RL এর মধ্যে দিয়ে যাচ্ছে, প্লাস D3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, দিয়ে এসে আবার এখানে ব্যাক হচ্ছে। মানে কারেন্ট যেটা আমার IRMS, এই যে IRMS কারেন্ট, এটাকে আমরা কার কার সঙ্গে গুণ করব, IRMS শুড বি মাল্টিপ্লাইড বাই এই ডায়োড D1 এর রেজিস্ট্যান্স, সেটাকে আমরা বলছি সাপোজ RF, RF হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, আমরা ধরে নিচ্ছি ছোট হাতের RF, এটা হলো ডায়োড D1 এর ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, ডায়োড D1 এর ফরওয়ার্ড রেজিস্ট্যান্স হলো RF, আবার ডায়োড D3 এরও ফরওয়ার্ড রেজিস্ট্যান্স হলো RF, মানে 2 ইনটু RF হয়ে গেল, এটা দুটো রেজিস্ট্যান্স আছে না, তাহলে দুটো ডায়োড আছে মানে 2 ইনটু RF প্লাস এই লোড রেজিস্ট্যান্স RL, মানে এটা হয়ে যাবে IRMS মাল্টিপ্লাইড বাই 2 ইনটু RF প্লাস RL। খালি এইটুকুই হবে, আগেরটা ছিল শুধু RF প্লাস RL মাল্টিপ্লাইড বাই IRMS, এখানে হচ্ছে 2RF প্লাস RL ইনটু IRMS, এটাই খালি পার্থক্য, আর কিছু পার্থক্য নেই হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ সেন্টার ট্যাপ এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। তো এইটা করে আমরা VRMS এর ভ্যালু কত পেলাম, Im/√2 মাল্টিপ্লাইড বাই RL প্লাস 2 ইনটু RF। তাহলে পাওয়ার কতটা, এসি পাওয়ার কতটা আমরা ইনপুট হিসাবে দিচ্ছি, PSC যদি নাম দিই সেটা হচ্ছে VRMS গণিত IRMS। তাহলে VRMS এর মান কত হয়েছে, Im/√2 মাল্টিপ্লাইড বাই RF প্লাস 2RL, RL প্লাস 2RF, এটা হচ্ছে আমার VRMS এর মান। তার সঙ্গে আমরা কাকে গুণ করছি, Im/√2, Im/√2 হলো আমার অলরেডি ক্যালকুলেটেড IRMS তো সেমই আছে, তাহলে এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কত এলো, Im²/2 মাল্টিপ্লাইড বাই RL প্লাস 2RF। এবার এর ক্ষেত্রে যদি আমরা রেকটিফিকেশন এফিসিয়েন্সিটা বার করতে চাই, তাহলে PDC পাওয়ার কতটা আউটপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি, ডিভাইডেড বাই PAC কতটা আমরা এসি পাওয়ার ইনপুট দিচ্ছি, তাদের রেশিও। তাহলে এটা হচ্ছে 4Im²/π² ইনটু RL ডিভাইডেড বাই এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি কত, Im²/2 মাল্টিপ্লাইড বাই RL প্লাস 2RF। সিম্পলিফাই করে এরকম লেখা যায় 8/π² ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2RF বাই RL, এটা হলো আমাদের রেকটিফিকেশন এফিসিয়েন্সি। এবার ব্যাপার হচ্ছে এই যে ডায়োডের যে রেজিস্ট্যান্স যেটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা নেগলিজিবল ধরতে পারি, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স এটাকে আমরা নেগলিজিবল ধরে নিতে পারি। তো এটা যদি নেগলিজিবল একটা রেজিস্ট্যান্স হয় তাহলে কি হচ্ছে ব্যাপারটা,
দেখো এটাকে আমরা জিরো ধরে নেবো এই পার্টটাকে, তাহলে ভ্যালু কত আসবে? 8/π² আসবে। রেক্টিফিকেশন এফিসিয়েন্সি খালি 8/π² আসবে, কারণ এই নিচের পার্টটাকে যদি আমরা এইটাকে জিরো ধরে নিই তাহলে 8/π² ইন্টু 1/1, 1/1 মানে তো 1ই, তার মানে 8/π² থাকছে, মানে কত আসছে? 0.8106। এটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে লিখি তাহলে 81.06%। এটা হয়ে গেল আমাদের কি? এটা হয়ে গেল আমাদের রেক্টিফিকেশন এফিসিয়েন্সি। কার ক্ষেত্রে? এটা হলো আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। তো এইভাবে আমরা এর ক্যালকুলেশনটা করলাম। দেখো দুটোর ক্ষেত্রেই যদি আমরা আইডিয়াল ডায়োড কনসিডার করি, রেকটিফিকেশন এফিসিয়েন্সি কিন্তু 81.06%। যেটা আমাদের যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখি, আগের দিনের এক্সপ্রেশনটা যদি দেখো সেখানে 40.5 এরকম রেঞ্জের ছিল, আর এটা হচ্ছে তার দ্বিগুণ। মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের রেকটিফিকেশন এফিসিয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের রেকটিফিকেশন এফিসিয়েন্সির তুলনায় দ্বিগুণ হয়। ঠিক আছে, এবার আমরা বার করবো কি রিপিল অ্যান্ড রিপিল ফ্যাক্টর। রিপিল মানে আগের দিনই বলা হয়েছে, রিপিল মানে হচ্ছে কি? এটা হচ্ছে কতটা পরিমাণে অল্টারনেটিং কম্পোনেন্ট বা ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট কতটা পরিমাণে আছে। তো সেটাকে আমরা কিভাবে লিখি? IAC/IDC, এইভাবে আমরা ক্যালকুলেট করি। তাহলে IAC/IDC করে যদি আমরা দেখি তাহলে রিপিল ফ্যাক্টরের এক্সপ্রেশন আগের দিনই এটা দেখানো হয়েছিল, IRMS² -1। তো আমরা অলরেডি এখানে IRMS সমান হিসাব করে নিয়েছি কত? Im/√2। IDC সমানও হিসাব করে নিয়েছি 2Im/π। তাহলে IRMS² এর মান কত হবে? Im²/2 ডিভাইডেড বাই 4Im²/π²। সিম্পলিফাই করলে আসে π²/8, মানে 1.2337 এটা আসবে। তাহলে রিপিল ফ্যাক্টরের মান কত আসবে? √ওভার অফ এইটার জায়গায় আমরা এইটা বসিয়ে দেবো 1.2337 -1। তো এটার ক্ষেত্রে রিপিল ফ্যাক্টর আসছে কত? 0.4834। মানে যে আউটপুট আমরা পাচ্ছি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে, ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে আমরা একটা এরকম আউটপুট দেখতে পাচ্ছি। তো এইরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। তো এতে আমার অল্টারনেটিং কম্পোনেন্ট যেটা থাকছে আইএসি, সেটাকে আমরা যদি অল্টারনেটিং কম্পোনেন্টটাকে আইএসি বলি, বাই যদি আমরা কতটা ডাইরেক্ট কম্পোনেন্ট আছে বা ফিক্সড কম্পোনেন্ট আছে সেই রেশিওটা দেখি, IAC/IDC এর মান আসছে আমার কত? 0.48 কত? 4834। এটা হচ্ছে আমাদের IAC/IDC মানটা আসছে, যেটা আমার আগের ক্ষেত্রে মানে যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখেছি তার ক্ষেত্রে কিন্তু এর মানটা 1.21 এসেছিল। মানে তাতে কি? তাতে হচ্ছে আমার প্রচুর পরিমাণে অল্টারনেটিং কম্পোনেন্ট ছিল, ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট, তাতে আমার পালসেশনের পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এই ধরনের যে ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট, সেখানে পালসেশনের পরিমাণটা অনেক কমে গেল। বুঝতেই পারছো, কারণ আগেরটার ক্ষেত্রে একটা হাফ সাইকেল আসছিল, একটা হাফ সাইকেল পুরো ফাঁকা থেকে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা দুটো হাফ সাইকেল জুড়েই আমরা আউটপুটটা পাচ্ছি। মানে এখানে আমার পালসেশনের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে আমরা দেখবো কি রিপিল ফ্রিকোয়েন্সি, মানে এখানে যে রিপিলটা আছে বা যে ফ্লাকচুয়েশন বা পালসেশনস গুলো আছে সেটার ফ্রিকোয়েন্সি কত, সেটা কত ফ্রিকোয়েন্সিতে ফ্লাকচুয়েট করছে। তাহলে দেখো এই যে রিপিল গুলো, এই যে আমার এরকম হয়ে আবার জিরো হয়ে যাচ্ছে, আবার জিরো থেকে উঠে আবার জিরো হচ্ছে, হাই থেকে আবার জিরো হচ্ছে, এইগুলোই তো একটা রিপিল। তো একটা সাইকেল মানে কত? একটা সাইকেল মানে এই জিরো থেকে শুরু করে 2π পর্যন্ত। এই জিরো থেকে শুরু করে 2π, এই একটা সাইকেলের মধ্যে কটা রিপিল আছে? দুটো রিপিল আছে। এই একটা রিপিল আর এটা আর একটা রিপিল, মানে দুখানা রিপিল আমার একটা সাইকেলের মধ্যে বর্তমান। তো আমরা এই যে সাইকেলের ফ্রিকোয়েন্সি কত? সাইকেলের ফ্রিকোয়েন্সি হলো আমাদের এফ, যেটা আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে রিপিলের ফ্রিকোয়েন্সি কত হবে? যেহেতু আমার একটা সাইকেলে দুটো রিপিল আছে, তাহলে রিপিলের ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই আমার হবে 2 × f। এটা হলো আমার রিপিল ফ্রিকোয়েন্সি, এটা হলো আমার সাইকেল ফ্রিকোয়েন্সি, আর এটা হলো আমাদের রিপিল ফ্রিকোয়েন্সি। কিন্তু যদি আমরা দেখি হাফ ওয়েভ রেকটিফায়ার, সেখানে কিন্তু সাইকেলের ফ্রিকোয়েন্সিও এফ ছিল আর রিপিলের ফ্রিকোয়েন্সিও এফ ছিল। কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে মনে রাখবে, সাইকেলের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে রিপিল ফ্রিকোয়েন্সি উইল বি 2 টাইমস অফ এফ। এবারে আমরা একটা ফ্যাক্টর দেখবো, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরও আগের দিন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখেছি। এর ভ্যালু কত? RMS ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, RMS ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। এই দুটো রেশিওকেই আমরা বলি ফর্ম ফ্যাক্টর।
তো IRMS সমান কত বেরিয়েছে? IRMS সমান বেরিয়েছে আমার IM/√2। আর অ্যাভারেজ ভ্যালু কত হবে? অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 2IM/π। এটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে এই দুটোকে আমরা ভাগ করে দেবো, IRMS/IDC ভাগ করলে কত পাচ্ছি? 1.1107। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টরের ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর ইন কেস অফ এ, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার সেটা সেন্টার ট্যাপটি হোক অথবা এটা ব্রিজ টাইপই হোক, যাই হোক না কেন ফর্ম ফ্যাক্টরের ভ্যালু ওইটাই হবে। যেখানে আমাদের যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের দেখি, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত এসেছিল? দেখো ফর্ম ফ্যাক্টরের ভ্যালু ওখানে এসেছিল 1.57। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর এসেছিল 1.57, এবং এই ক্ষেত্রে আমাদের ফর্ম ফ্যাক্টর হলো 1.11। তো এই হচ্ছে আমাদের রেকটিফায়ারের কনসেপ্ট। রেকটিফায়ারের মধ্যে আমরা প্রথমে দেখেছি রেকটিফায়ার কি জিনিস, রেকটিফায়ারের পারপাস কি, রেকটিফায়ার কি কি পদ্ধতিতে রেকটিফিকেশন করা যেতে পারে, তার মধ্যে ক্লাসিফিকেশন কি কি আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার কি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি রকম হয়, এবং তার যে বিভিন্ন প্যারামিটার সেগুলো আমাদেরকে দেখতে হয়েছে। এবং এই ডেরিভেশনস গুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই, যে অ্যাভারেজ কারেন্ট নির্ণয় করো, RMS কারেন্ট নির্ণয় করো, এগুলো তোমাদের জানতে হবে না, কিন্তু ফাইনাল যে ভ্যালু সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আমার যদি কারোর ডাউট থাকে বা যদি কারোর ইচ্ছা থাকে তারা কিন্তু ডেরিভেশন গুলো করতে পারো, কারণ ডেরিভেশন করলে তোমাদের এগুলোতে ভুল হবে না। তবে ডেরিভেশন কিন্তু করার দরকার নেই বলে সিলেবাসে মেনশন করা আছে। তো এইভাবে তোমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, তাদের যে বিভিন্ন এক্সপ্রেশন সেগুলো বুঝবে, এবং তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ এই যে রেকটিফায়ার, এই রেকটিফায়ার গুলি কি ওয়ার্কিং প্রিন্সিপালে কাজ করে, মানে এখানে কোন ডায়োড কখন কন্ডাক্ট করছে, কোনটা কখন করছে না, এবং ফাইনালি হচ্ছে ওয়েভ ফর্ম গুলো, মানে প্রত্যেকটা ডায়োডের এই যে আমরা ওয়েভ ফর্ম গুলো ড্র করেছি, কোনটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, এই ওয়েভ ফর্ম গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এটা কমপ্লিট হবে আমাদের রেকটিফায়ার পার্টটা। তো রেকটিফায়ার পার্টে কারো কিছু ডাউট থাকলে বলতে পারো। এরপরে আমি একটা নতুন টপিক ধরবো, মানে রেকটিফায়ারের সঙ্গেই রিলেটেড, এবং তার নাম হচ্ছে ফিল্টার। এই টপিকটা আমি শুরু করবো। তার আগে যদি রেকটিফায়ারের কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে বলতে পারো। ডাউট আছে কারো রেকটিফায়ারের কিছু? না স্যার। হ্যালো হ্যাঁ। স্যার, একটা জিনিস ছিল, ও IRMS স্কয়ার রিপল ফ্যাক্টরে যে আসছে না, IRMS স্কয়ার সমান IDC স্কয়ার প্লাস IS স্কয়ার। এক মিনিট, ওই জায়গাটা খুলি। IRMS রিপল ফ্যাক্টর এখানে। রিপেল ফ্যাক্টরটা নিচে ছিল। হ্যাঁ, এই তো রিপেল ফ্যাক্টর। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, যেটা আসছে না ওইটা ওই R স্কয়ার। এইটা স্যার ওইটা কোথায় আসছে বুঝতে পারছি না ভালো করে। ও, এটা কোথা থেকে আসছে? আচ্ছা IS স্কয়ার প্লাস I। আচ্ছা আচ্ছা, দেখো যে আরএমএস যে জিনিসটা না, আরএমএস IRMS যেটা, IRMS এটার মধ্যে কি কি থাকে? IRMS এর জন্য মানে আরএমএস কারেন্ট মানে আমরা বলতে কি বুঝি, আরএমএস কারেন্টের যে কনসেপ্ট সেটা কি বুঝি, মানে যদি আমরা একটা অল্টারনেটিং কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে সেই রেজিস্ট্যান্সের মধ্যে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হবে সেটা কিসের উপরে ডিপেন্ড করে? I² × RT। এটাই তো কতটা তাপ উৎপন্ন হয় সেটাকে বোঝায়। সেই সমপরিমাণ তাপ উৎপন্ন করবার জন্য যদি আমরা একটা ফিক্সড কারেন্ট পাঠিয়ে দিই ওই রেজিস্টারের মধ্যে দিয়ে, এবং সমান সময় জুড়ে যদি আমরা একটা ফিক্সড কারেন্টকে পাঠাই, তাহলে যদি সমান পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারি ওই যে আমরা অল্টারনেটিং কারেন্টটা পাঠিয়েছিলাম তার আরএমএস কারেন্ট হলো এইটা, মানে যে কারেন্টটাকে পাঠালে সেম অ্যামাউন্ট অফ হিট আমার জেনারেটেড হলো। ঠিক আছে, সেটাকে আমরা আরএমএস বলতে পারি। তাহলে বুঝতে পারছো এই যে আরএমএস এর মধ্যে কিন্তু এই যে অল্টারনেটিং কারেন্ট আমরা পাঠাচ্ছি, যেই অল্টারনেটিং কারেন্টই হোক না কেন, তার মধ্যে অল্টারনেটিং কম্পোনেন্টও আছে, কিছুটা ফিক্সড কম্পোনেন্টও আছে,
মানে কিছুটা ফিক্সড ভ্যালু থাকে, আবার কিছুটা অল্টারনেট করছে, এরকম ভ্যালুও থাকে। তাহলে যদি আমরা একটাকে ডায়াগ্রামিক্যালি দেখাই, তাহলে আমার অল্টারনেটিং কারেন্ট আর হচ্ছে আমাদের এটা হচ্ছে সাপোজ ডাইরেক্ট কারেন্ট, এবং এরকম হলে এই যে আইআরএমএস যে জিনিসটা, এটাকে আমরা আইআরএমএস বলতে পারি। ঠিক আছে, আইআরএমএস একটা ত্রিভুজের মতো যদি আমরা করে দেখাই, তাহলে এই যে ত্রিভুজের যে অতিভুজটা হবে, এটাকে যদি আমরা সাপোজ এটাকে ডিসি বলি, আর এটাকে যদি আমরা আইএসি বলি, তাহলে আইএসি স্কোয়ার প্লাস আইডিসি স্কোয়ার ইকুয়াল টু হবে আমার আইআরএমএস স্কোয়ার। ঠিক আছে, মানে আইআরএমএস হচ্ছে এমন কারেন্ট যেটা আমার এসি কম্পোনেন্ট এবং ডিসি কম্পোনেন্ট দুটোকে একসঙ্গে নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এই কারণে আমরা এটাকে বলবো যে আইআরএমএস স্কোয়ার ইকুয়াল টু আইএসি স্কোয়ার প্লাস আইডিসি স্কোয়ার। তো সেখান থেকে আমরা আইএসি স্কোয়ার সমান কত পেয়ে যাবো, আইআরএমএস স্কোয়ার মাইনাস আইডিসি স্কোয়ার পেয়ে যাবো। ঠিক আছে, এবং সেটাকে যদি আমরা রুট ওভার করে নিই, তাহলে আইএসি সমান পেয়ে যাবো রুট ওভার অফ আইআরএমএস স্কোয়ার মাইনাস আইডিসি স্কোয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমি এবার একটা নতুন টপিক শুরু করছি। সেই টপিকের নাম হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টার এটার প্রয়োজনীয়তাটা কি? তো দেখো, আমরা অল্টারনেটিং কারেন্ট থেকে এই যে রেকটিফাই করে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করলাম, বা অল্টারনেটিং ভোল্টেজকে আমরা ডাইরেক্ট কারেন্ট ডিসি ভোল্টেজে কনভার্ট করলাম। তো এটা যখন আমরা করছি, তখন আমরা যে ডিসি আউটপুটটা পাচ্ছি, সেই ডিসি আউটপুটটা কিন্তু একদম পিওর ডিসি নয়। পিওর ডিসি আমরা তাকেই বলবো যে ডাইরেক্ট কারেন্টের মধ্যে কোনো রকম কোনো ফ্লাকচুয়েশন থাকবে না। যদি আমাদের স্মুথ ডিসি হতো, আউটপুটটা যদি এইরকম স্মুথ ডিসি হতো, সেটাকে আমরা স্মুথ ডিসি বলি। কিন্তু আমরা কি এরকম আউটপুট পাচ্ছি? আমরা তো এরকম আউটপুট পাচ্ছি না। আমরা কি রকম পাচ্ছি? আমরা যখন হাফ ওয়েভ ব্যবহার করছি, তখন আমরা এরকম একটা সাইকেল পাচ্ছি, আবার একটা সাইকেল গ্যাপ দিয়ে আরেকটা সাইকেল, এরকম হাফ সাইকেল পাচ্ছি। এটা আমাদের হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা পাচ্ছি এরকম। আর যদি ফুল ওয়েভ দেখি, ফুল ওয়েভের ক্ষেত্রেও আমরা একটা হাফ সাইকেল পাচ্ছি, আবার একটা হাফ সাইকেল পাচ্ছি, আবার একটা হাফ সাইকেল, আবার একটা হাফ সাইকেল, মানে এরকম ভাবে পাচ্ছি। কিন্তু আমরা এরকম স্মুথ একটা ডিসি আউটপুট কিন্তু পাচ্ছি না। কিন্তু আমাদের যে ইলেকট্রনিক সার্কিট, যেখানে আমরা এই ডিসি কে ব্যবহার করব, সেখানে কিন্তু এরকম ফ্লাকচুয়েটিং বা পালসেটিং ডিসি দিলে আমাদের কাজ চলবে না। এরকম যে ফ্লাকচুয়েটিং ডিসি, সেটা দিলে কিন্তু আমাদের পারপাসটা সফল হবে না। তো সেখানে আমাদেরকে কি দিতে হবে? আমাদেরকে এরকম যতটা সম্ভব স্মুথ ডিসি সেখানে অ্যাপ্লাই করতে হবে। এবার এই যে আমরা ডাইরেক্ট কারেন্ট আউটপুটটা পাচ্ছি, ডিসি আউটপুট, যেটা আমরা এটা ধরো হাফ ওয়েভ থেকে আমরা পাচ্ছি, এটাকে আমরা সাপোজ HW লিখছি, হাফ ওয়েভ HWR লিখছি। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার। আর এটা হলো আমাদের FWR থেকে আমরা পাচ্ছি। FWR মানে হচ্ছে সাপোজ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এই যে আমরা আউটপুট গুলো পাচ্ছি হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে বা ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে, এগুলোকে আমাকে আরো কি করতে হবে? পরিশোধন করতে হবে। ঠিক আছে, পরিশোধন করে আমরা তাহলে স্মুথ আউটপুট পেতে পারি। এবার এই যে পরিশোধন করবে, সেটা কে করবে? সেটার জন্য দরকার একটা ফিল্টার। যেরকম জলকে আমরা পরিশোধন করি, সেরকম ভাবে এই যে ডিসি আউটপুট যেটা আমরা পেলাম, সাপোজ এই যে এসি ইনপুট আমরা দিয়েছি এরকম দেখতে, সেটা থেকে আমরা রেকটিফায়ারের মাধ্যমে, ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে সাপোজ আমরা এরকম একটা আউটপুট পেয়ে গেছি, কিন্তু সেটাকে আমাকে ফার্দার পরিশোধন করতে হবে, ফিল্টার করতে হবে। তো ফিল্টার করবার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ফিল্টার সার্কিট। ঠিক আছে, যদি আমরা ফিল্টার সার্কিট ব্যবহার করি, তাহলে আউটপুট ওয়েভফর্মটা আমরা এরকম একটা পেতে পারি। মানে স্মুথ, একদম পিওর স্মুথ হবে না, তার মধ্যেও কিছু ফ্লাকচুয়েশনটা থাকবে, কিন্তু ফ্লাকচুয়েশনের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে অনেকাংশে কমে যাবে। মানে এখানে যতটা ফ্লাকচুয়েশন আছে, এখানে কিরকম ফ্লাকচুয়েশন আছে, মানে প্রত্যেক যে আমার সাইকেল, প্রত্যেক সাইকেলের মধ্যে আমার 50 হার্জ সাইকেলের মধ্যে আমার দুবার ফ্লাকচুয়েশন আছে। এতটা কিন্তু আমার হিউজ ফ্লাকচুয়েশন আউটপুটে কিন্তু থাকবে না। ফ্লাকচুয়েশনের পরিমাণটা অনেকটা পরিমাণে কমিয়ে দেওয়া যাবে। কার মাধ্যমে করা যাবে? সেটাকেই বলা হয় ফিল্টার সার্কিট। ঠিক আছে, ফিল্টার। এবার এই যে ফিল্টার, এটা কি দিয়ে তৈরি হয়? ফিল্টার তৈরি হয় বাই দ্য কম্বিনেশনস অফ কম্পোনেন্টস লাইক ক্যাপাসিটার, রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টর। ক্যাপাসিটার, রেজিস্টার আর ইন্ডাক্টর, এই তিনটে জিনিসের কম্বিনেশনের মাধ্যমেই এই ফিল্টার সার্কিটকে তৈরি করা হয়। এবার এই ফিল্টার সার্কিট এর বৈশিষ্ট্যটা কি এবার দেখো। ইন্ডাক্টর ইজ ইউজড ফর ইটস প্রপার্টি
that it allows only DC components to pass and blocks the AC signal. কেন করে? একটা ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ইন্ডাক্টর सर इंडक्टर तो मैग्नेटिक फील्ड यूज है ना ম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে এনার্জিকে স্টোর করে। স্যার হ্যাঁ, ইন্ডাক্টর হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে। ঠিক আছে, মানে যখন তোমরা এই অল্টারনেটিং কারেন্টকে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পাঠাবে, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেই যে কারেন্টের যে এনার্জি, সেই কারেন্টের এনার্জিটা এ নিজের মধ্যে স্টোর করে রাখবে, এবং সেই ইন্ডাক্টরের মধ্যে স্টোর হয়ে থাকা এনার্জি তার একটা ফর্মুলা ছিল, ই ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। এটা আমি আগের বছর পড়িয়েছিলাম, হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, যেখানে এল হচ্ছে কি, এল হচ্ছে আমার ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালু, আর আই হচ্ছে কি, আই হচ্ছে আমার যে কারেন্টটা এই ইন্ডাক্টরের মধ্যে ফ্লো করছে তার মান হচ্ছে আই। এটা যদি আই হয় তাহলে এর মধ্যে এল আই স্কোয়ার এতটা পরিমাণ আমার ম্যাগনেটিক এনার্জি স্টোর হবে। ঠিক আছে, সেটা একটা কনসেপ্ট। এবার এই ইন্ডাক্টর এর একটা বিশেষ প্রপার্টি আছে যে ইন্ডাক্টর কি করে, এর মধ্যে না রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে এ অপোজ করে। ইন্ডাক্টর it has the property to oppose the rate of change of current through it, এবং এই কারণে যদি আমার একটা ইন্ডাক্টর তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তখন কি হবে, এই ইন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, এবং সেই ভোল্টেজ যেটা ইনডিউসড হবে সেই ভোল্টেজের মানকে আমরা এরকম লিখতে পারি, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিআই বাই ডিটি। ডিআই বাই ডিটি মানে কি, ডিআই বাই ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। হ্যাঁ, এবং এটাকে যদি আমরা উইথড্র করে নিই সিম্বলটা, তাহলে ভি ইজ ইকাল টু হয়ে যাবে, মানে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা উঠালে এল ইন্টু ডিআই বাই ডিটি, যেখানে এল ইজ এ কনস্ট্যান্ট এবং এই এলটাই হচ্ছে কি, এলটাই হচ্ছে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের প্রপার্টি। তাহলে ইন্ডাক্টর কি করে, তার মধ্যে কারেন্টের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে অপোজ করে। এবার ধরো একটা ডাইরেক্ট কারেন্ট আছে আর একটা অল্টারনেটিং কারেন্ট আছে। এটা হচ্ছে সাপোজ একটা ডাইরেক্ট কারেন্টের ছবি আমরা দেখাচ্ছি, আর এখানে আমরা দেখাচ্ছি একটা অল্টারনেটিং কারেন্টের ছবি। তো বলো তো ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটার মানে কি হবে, ডাইরেক্ট কারেন্টের ভ্যালু তো সবসময় জিরো, সরি জিরো নয়, মানে ডাইরেক্ট কারেন্টের মধ্যে ফ্লাকচুয়েশনস তো অলওয়েজ জিরো আমরা ধরে নিতে পারি। যদি একটা পিওর ডিসি হয়, পিওর ডিসি হলে সেখানে কোনো কারেন্টের চেঞ্জ হবে কি, ডিআই বাই ডিটি কিছু হবে? তা তো হবে না, কারেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কারেন্ট যদি অলওয়েজ কনস্ট্যান্ট হয় তাহলে ডিআই বাই ডিটি জিরো হবে। যদি ডিআই বাই ডিটি জিরো হয় তাহলে কি হবে, এখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না। এই যে ইনডিউসড ভোল্টেজ এ কি করে, এ কারেন্টকে অপোজ করে, মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছিল তাকে সে অপোজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে ইন্ডাক্টর তার মধ্যে যে ভোল্টেজটা ইনডিউসড হবে তার প্রপার্টি কি হবে, অ্যাকর্ডিং টু লেঞ্জ ল, লেঞ্জের সূত্র অনুযায়ী এ কিন্তু যে কারণের জন্য তৈরি হলো তাকে বাধা দেবে। তো কোন কারণের জন্য তৈরি হয়েছে, কারেন্ট, এই কারেন্টটা ফ্লো হচ্ছে বলেই এই ভোল্টেজটা তৈরি হয়েছে, তাহলে সেটাকে বাধা দেবে, অপোজ করবে। কিন্তু যদি এটা ডাইরেক্ট কারেন্ট হয়, ডাইরেক্ট কারেন্ট হলে তো তার মধ্যে কোনো রেট অফ চেঞ্জ অফ কারেন্টই নেই, ডিআই বাই ডিটিটাই জিরো। যদি ডিআই বাই ডিটি জিরো হয় তাহলে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, তাহলে বাধা দেওয়ারও কেউ থাকবে না। তার থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যদি একটা ইন্ডাক্টরের মধ্যে আমরা ডাইরেক্ট কারেন্ট ফ্লো করাই তাহলে সেই ডাইরেক্ট কারেন্টকে ইন্ডাক্টর কোনো রকম অপোজ করবে না। কিন্তু যদি আমরা একটা অল্টারনেটিং কারেন্ট পাঠাই তখন কি হবে, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে তো কারেন্ট চেঞ্জ করছে সব সময়, প্রত্যেক সময় কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে ডিআই বাই ডিটি আমার জিরো হচ্ছে না, ডিআই বাই ডিটি একটা ভ্যালু থাকছে। যদি ডিআই বাই ডিটির একটা ভ্যালু থাকে তাহলে এই ভোল্টেজ যেটা ইনডিউসড হবে তারও একটা ভ্যালু থাকবে, এই ভোল্টেজ একটা ইনডিউসড ভোল্টেজেরও একটা ভ্যালু থাকবে, এবং এ কি করবে, যে কারণের জন্য ইনডিউসড ভোল্টেজটা তৈরি হলো অর্থাৎ এই কারেন্টের ফ্লোর জন্য, সেই কারেন্টের ফ্লোটাকে বাধা দেবে। ঠিক আছে, মানে কি, এই যে অল্টারনেটিং কারেন্ট আই এর মধ্যে দিয়ে ফ্লো হতে চাইছিল সে কি করবে, অল্টারনেটিং কারেন্টটাকে বাধা দেবে। তো এই কারণে বলা হয় an inductor has the property to oppose the AC current, অল্টারনেটিং কারেন্টকে এ সবসময় অপোজ করে, কিন্তু ডাইরেক্ট কারেন্ট ক্যান ইজিলি পাস থ্রু ইট। ঠিক আছে, ইন্ডাক্টরের এই যে বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে আমরা যখন ফিল্টার সার্কিট বানাই তখন সেই বৈশিষ্ট্যটাকে কাজে লাগানো হয়। এবার হচ্ছে এই যে ফিল্টার, এই ফিল্টার মূলত চার ধরনের হতে পারে। প্রথমে হচ্ছে আমার কি, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার, তারপরে হচ্ছে আমার শান্ট ক্যাপাসিটর ফিল্টার, নেক্সট হচ্ছে আমাদের এলসি ফিল্টার,
মানে যেখানে এল ও থাকবে সি ও থাকবে। ইন্ডাক্টরকে আমরা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে কি বলতে পারি? ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে আমরা এল অক্ষর দিয়ে ডিনোট করি না, সবসময় আমরা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে এল দিয়ে ডিনোট করি, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সকে আমরা সি দিয়ে ডিনোট করি। তাহলে এই সিরিজ ইন্ডাক্টর ফিল্টার এর মধ্যে কি আছে? এল আছে। শান্ট ক্যাপাসিটর ফিল্টার এর মধ্যে কি আছে? সি আছে। আর যদি আমার দুটোই থাকে, ইন্ডাক্টরও থাকে ক্যাপাসিটরও থাকে, তাকে আমরা কি বলবো? এল সি ফিল্টার। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাই ফিল্টার, অথবা বলা হয় একে ক্যাপাসিটার ইনপুট ফিল্টার। এই 4 ধরনের ফিল্টার হয়। এবারে আমাদেরকে দেখতে হবে যে এই 4 ধরনের ফিল্টার কি কি পদ্ধতিতে অপারেট করে। ঠিক আছে, এদের অপারেটিং প্রসিডিওরটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখব কি সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। এই সিরিজ ইন্ডাক্টর ফিল্টার কিভাবে কাজ করে। তো দেখো, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট উইথ সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। ঠিক আছে, তো দেখো ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে, কিন্তু আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটা এই পিকচারের মধ্যে শো করিনি। ঠিক আছে, মানে এটা কি হচ্ছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে, তোমরা ভেবো না যে শুধুমাত্র একটা ডিসি ইনপুট আমরা এখানে নর্মালি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ডিসিটা পেলাম কোথা থেকে? এই যে ডিসিটা আমরা দিচ্ছি এখানে, এটা পেলাম কোথা থেকে? এটা আমরা কিন্তু পেয়েছি একটা রেকটিফায়ারের আউটপুট থেকে। একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, তার আউটপুট থেকে আমরা যে ডিসিটা পেয়েছি সেইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। মানে আমরা ডায়াগ্রামিক্যালি এটাকে এরকমও বলতে পারি, আমি টোটালটা আঁকবো না, আমরা সাপোজ একটা ব্লকের মধ্যে আমি সাপোজ এটাকে বলছি এর মধ্যে আমার ফুল ওয়েভ রেকটিফায়ার আছে। কি সার্কিট থাকে তোমরা জানো। ঠিক আছে, আমরা এটাকে একটা বক্সের মধ্যে রিপ্রেজেন্ট করছি ফুল ওয়েভ রেকটিফায়ার। কি কি সার্কিটের মাধ্যমে কিভাবে হয় সেটা এক্সপ্লেন করা হয়েছে। তাহলে ইনপুট কি দেবো ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে? আমরা ইনপুট হিসাবে দেবো কি দেবো? অল্টারনেটিং কারেন্ট ইনপুট দেবো। অল্টারনেটিং কারেন্ট আমরা এসি ভোল্টেজ একটা ইনপুট দেবো। তাহলে এখান থেকে আউটপুট হিসাবে আমরা কি পাবো? আউটপুট হিসাবে আমরা এখানে ডিসি পাবো। এখানে আমরা যেটা পেলাম সেটা হলো আমার সাপোজ ভি ও, আউটপুট হিসাবে আমরা ওটাকে নাম দিচ্ছি। ঠিক আছে, ভি ও নাম দিচ্ছি। এবার হচ্ছে এই যে আউটপুটটা আমরা পেলাম ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে, এটা কিরকম দেখতে হয়? এটা আমার এরকম দেখতে হয়, এরকম ফ্লাকচুয়েশন থাকে। ঠিক আছে, এবার এটা নিয়ে তো আমার কাজ চলবে না, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার ফিল্টার করতে হবে। ফিল্টারটা কিভাবে করছি? এটাকে আমরা একটা ইন্ডাক্টরের মধ্যে, এটাকে আমরা আরেকটা ইন্ডাক্টরের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই ইন্ডাক্টরের পর থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেইটাকে আমরা আমাদের যে ডিজায়ার্ড লোড সেখানে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে ডিজায়ার্ড যে লোড আছে আমাদের, তার লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে আরএল, আর এটা হলো আমাদের একটা ইন্ডাক্টর যার ইন্ডাকটেন্সের মান কত? এল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তার মানে এটা হচ্ছে আমরা রেকটিফায়ারের আউটপুট থেকে পাচ্ছি, সেটাকে আমরা একটা ইন্ডাক্টরের মধ্যে পাঠাচ্ছি, তারপরে সেই ইন্ডাক্টর থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা আলটিমেটলি আমাদের যে লোড রেজিস্টার আছে সেই লোড রেজিস্টারের মধ্যে আমরা ইউজ করছি। তাহলে দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে, যে আমাদের যদি আমরা রেকটিফায়ারটাকে শুধুমাত্র রেকটিফায়ারটাকে ইউজ করতাম, কোনো ফিল্টার না থাকতো, তাহলে আমাদের ওয়েব ফর্মটা কেমন হতো? এই যে নীল রঙের যেটা আছে এই ভিএম, এই রকম একটা, সরি, এই যে আমি দেখাচ্ছি এরকম হতো, তারপরে হচ্ছে এরকম হতো, এই যেটা দেখানো হয়েছে এরকম, তারপরে আবার হচ্ছে এরকম হতো। মানে এটা কি? এটা হচ্ছে উইদাউট ফিল্টার। উইদাউট ফিল্টার এরকম হতো। কিন্তু যখন আমরা উইথ ফিল্টার করছি, উইথ ফিল্টার মানেটা কি? এই যে আমার ওয়েব ফর্ম দেখতে পাচ্ছ, উইদাউট ফিল্টারের যে ওয়েব ফর্ম, তার মধ্যে কি আছে? তার মধ্যে দুটো কম্পোনেন্টই আছে, অল্টারনেটিং কম্পোনেন্টও আছে, ডাইরেক্ট কম্পোনেন্টও আছে। কোনটা কতটা আছে অলরেডি ক্যালকুলেট করা হয়েছে। আইএসি জানি আমরা, আইডিসিও জানি। মানেটা কি? এর মধ্যে ডিসি কম্পোনেন্টও আছে, এসি কম্পোনেন্টও আছে। তাহলে দেখো এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের বৈশিষ্ট্যটা কি আছে? ইন্ডাক্টরের বিশেষ বৈশিষ্ট্য হলো যে ইন্ডাক্টর এর মধ্যে দিয়ে ডাইরেক্ট কারেন্টকে পাস করে দেয়, কিন্তু অল্টারনেটিং কারেন্টকে বাধা দেয়। তাহলে এই যে আমার আউটপুট থেকে যেটা পেয়েছি, যেখানে আমরা যে আউটপুটটা থেকে যেটা পেয়েছি রেকটিফায়ারের আউটপুট থেকে, তার মধ্যে তো যে অল্টারনেটিং কম্পোনেন্ট আছে তাকে এই ইন্ডাক্টরটা বাধা দেবে, কিন্তু ডাইরেক্ট যে কম্পোনেন্ট যেটা ডিসি ভোল্টেজ, সেটা কিন্তু খুব সহজেই এখানে পাস করে চলে আসবে। ডিসি কম্পোনেন্টটা এখানে চলে আসবে এবং সেটা আমার লোডের মধ্যে দিয়েও ফ্লো হবে। কিন্তু অল্টারনেটিং কম্পোনেন্টটাকে এ খুব একটা আসতে দেবে না, পুরোপুরি ভাবে ব্লক করতে পারবে না, কিন্তু অনেকাংশেই কিন্তু অল্টারনেটিং কম্পোনেন্টটাকে ওটা ব্লক করে দেবে। মানে অল্টারনেটিং যে কম্পোনেন্ট সেটা কিন্তু পুরোপুরি ভাবে এই লোডের মধ্যে আমার আসতে পারবে না। তাহলে দেখো এই লোডের অ্যাক্রসে আলটিমেটলি আমরা যে ভোল্টেজ ভিএলটা পাবো, সেই ভোল্টেজের মধ্যে কি হবে? ফ্লাকচুয়েশনের পরিমাণটা অনেকাংশেই কমে যাবে। কারণ
অল্টারনেটিং কম্পোনেন্ট যেটা টোটাল ওয়েভ ফর্মের মধ্যে ছিল তার অনেকটাই কিন্তু এই ইন্ডাক্টরটা বাধা দিয়ে এই দিকে আসতে দেয়নি। এবং দেখতে পাবে উইথ ফিল্টারে আমরা যে আউটপুট ওয়েভ ফর্মটা পাবো, আউটপুট ওয়েভ ফর্মটা অনেকটা এইরকম হবে। এইরকম যে ওয়েভ ফর্ম দেখানো হয়েছে এই ওয়েভ ফর্মটা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা বুঝতে পারছো এই যে আমার আগে যেটা ওয়েভ ফর্ম এইটা ছিল তার তুলনায় কিন্তু এই যে ওয়েভ ফর্মটা আমরা পাচ্ছি সেই ওয়েভ ফর্মে কিন্তু ফ্লাকচুয়েশনসটা তুলনামূলকভাবে অনেক কম, কারণ এখানে 0 থেকে শুরু করে ভিএম, আবার ভিএম থেকে শুরু করে 0, এতটা ফ্লাকচুয়েট করেছে। এখানে কি হচ্ছে, এখানে একটা ফিক্সড ভ্যালু মোটামুটি আছে, এই যে ডটেড লাইন আছে এই ডটেড লাইনটা আমরা ডিসি ভ্যালু বলতে পারি। তার মান কত, ভি ডিসি ইকুয়াল টু 2 ভিএম বাই পাই। কি করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখেছি আগে অলরেডি। তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমাদের যে ডিসি কম্পোনেন্ট। এবং সেই ডিসি কম্পোনেন্ট যেটা ডটেড লাইন দিয়ে দেখানো আছে কখনো কখনো তার থেকে একটু কমেছে, কখনো তার থেকে একটু বেড়েছে। এটা তো কিছুটা যে এসি কম্পোনেন্ট এখানে চলে আসতে পেরেছে তার জন্য, কিছুটা আসতে পেরেছে তার জন্য এই ফ্লাকচুয়েশন গুলো আছে। যদি একদমই না আসতো তাহলে পুরোপুরি একদম স্ট্রেট লাইন হতো, সেটা তো সম্ভব নয়। কিছুটা আসবেই, তার জন্য ফ্লাকচুয়েশন থাকবে। কিন্তু সেই ফ্লাকচুয়েশনের পরিমাণটা যদি আমার ফিল্টার ব্যবহার না করতাম তাহলে যতটা হতো, ফিল্টার ব্যবহার করে কিন্তু এই ফ্লাকচুয়েশনের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এটাই হচ্ছে আমাদের একটা সিরিজ ইন্ডাক্টর টাইপ ফিল্টার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিরিজ ইন্ডাক্টর টাইপ ফিল্টার। এবার এই সিরিজ ইন্ডাক্টর টাইপ ফিল্টার ব্যবহার করলে একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে না, অসুবিধাটা এটাই যে ইন্ডাক্টর যেটা আছে তার তো একটা নিজস্ব একটা ইম্পিডেন্স আছে। ইম্পিডেন্স মানেটা কি, ইম্পিডেন্স মানে হচ্ছে ইন্ডাক্টরের যে কারেন্টকে বাধা দেওয়ার প্রপার্টি, তাকে আমরা ইম্পিডেন্স বলতে পারি। মানে টোটাল এর মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা রেজিস্ট্যান্সের জন্য একটা কম্পোনেন্ট আর একটা হচ্ছে রিঅ্যাকটেন্সের জন্য একটা কম্পোনেন্ট। দুটোকে নিয়ে আমরা বলি ইম্পিডেন্স। ঠিক আছে, তো এই যে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স সেটা যদি খুব বেশি হয়, বেশি হলে কি হবে, এখানে আরো বেশি পরিমাণ বাধা দিতে পারবে, মানে অল্টারনেটিং কারেন্টকে এখানে আরো বেশি পরিমাণে আসতে মানা করতে পারবে। কিন্তু সেটা করতে গিয়ে আরেকটা অসুবিধা হয়ে যাবে, যেটা হচ্ছে যে টোটাল কারেন্ট যেটা ফ্লো হবে, টোটাল কারেন্টের মানটাও কিন্তু অনেকটা কমে যাবে। কারণ যত বাধা বেশি হবে, বাধা বেশি হলে তো আমার এখানে যে কারেন্টটা আসবে আলটিমেটলি সেটার পরিমাণ অনেকটা কমে যাবে। তো সেইটা আদৌ ডিজারেবল নয়, কারণ যেখানে আমাদের লো কারেন্ট সার্কিট সেখানে কিন্তু যদি আমরা হাই ভ্যালু অফ ইন্ডাকটেন্স ইউজ করি সেখানে কিন্তু কি হবে, সেখানে কিন্তু আমাদের ইন্ডাক্টর ফিল্টার আমরা যদি ব্যবহার করি তখন প্রবলেম হবে। এবং আমরা যদি এখানে লোড রেজিস্ট্যান্সটা দেখি, এই লোড রেজিস্ট্যান্সের মান যত ছোট হবে, যত লোড রেজিস্ট্যান্সের মান ছোট হবে তত কারেন্টের ভ্যালু বেশি হবে। আবার লোড রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে কারেন্টের ভ্যালু তত কম হবে। তাহলে লোড রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তখন তো কারেন্টের ভ্যালুটা অলরেডি কম থাকবে। সেই পরিস্থিতিতে যদি আমরা এই ধরনের ফিল্টার ব্যবহার করি, এই ইন্ডাক্টরের যে আবার কারেন্টকে বাধা দেওয়ার প্রবণতা, তার জন্য কারেন্টটা আরো কমে যেতে পারে। তো সেই কারণে বেশি যেখানে আমার লোড রেজিস্ট্যান্স আছে সেখানে কিন্তু ইন্ডাক্টর ফিল্টার বা সিরিজ ইন্ডাক্টর ফিল্টার এটা ইউজ করা হয় না। ঠিক আছে, এটা কখন ইউজ করা হয়, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার মোস্টলি ইউজড ইন কেস অফ হাই লোড কারেন্ট অর স্মল লোড রেজিস্ট্যান্স। মানে লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যদি স্মল থাকে বা ছোট থাকে তখনই আমরা ইন্ডাক্টর ফিল্টার মোস্টলি ইউজ করব। ঠিক আছে, এবং ইন্ডাক্টর ফিল্টারকে জেনারেলি প্রেফার করা হয় না। ইট ইজ অলওয়েজ বেটার টু ইউজ শান্ট ক্যাপাসিটার উইথ সিরিজ ইন্ডাক্টর টু ফর্ম এলসি ফিল্টার। এই এলসি ফিল্টারই সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই পড়াবো। নেক্সট ডেতে আমরা পরবর্তী যে ফিল্টারের ক্লাসিফিকেশন সেইগুলো সম্পর্কে আলোচনা করব। এই দেখা যাচ্ছিল না স্ক্রিন? স্যার দেখা যাচ্ছিল। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।